আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। সঙ্গে আছি আমি শাহনিয়াজ সরকার। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। প্রাপ্তবয়স্ক হওয়া মাত্র অভিবাসী শিশুদের আটক নীতি স্থগিত করল আদালত। যুক্তরাষ্ট্রে অনাথ অভিবাসী শিশুকে স্বেচ্ছায় ফেরার জন্য $2500 প্রস্তাব। গাজা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল। দার্জিলিংয়ে রাতভর বৃষ্টি ও ভূমিধসে নিহত 14, বন্ধ পর্যটন স্পট। ট্রাম্পের H-1B ভিসা ফি বাড়ানোর পরিকল্পনা চ্যালেঞ্জ করে মামলা। এবং বাংলাদেশের সাথে রাজনৈতিক সংকটে ভারতের বেনারসি শাড়ি ব্যবসায় ক্ষতি, পশ্চিমবঙ্গে সুযোগ। দর্শক শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক হওয়া মাত্র অভিবাসী শিশুদের আটক করার ট্রাম্প প্রশাসনের নতুন নীতি সাময়িকভাবে স্থগিত করেছেন এক ফেডারেল বিচারক। বিচারক রুডলফ কন্ট্রেরাস শনিবার অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন এবং বলেন, স্বয়ংক্রিয়ভাবে শিশুদের আটক করা 2021 সালের আদেশের পরিপন্থী। ওই আদেশে বলা হয়েছিল, প্রাপ্তবয়স্ক হওয়া কিশোরদের সবচেয়ে কম সীমাবদ্ধ পরিবেশে মুক্তি দিতে হবে। বাদীপক্ষের আইনজীবীরা অভিযোগ করেছেন, নতুন নীতির কারণে শিশুদের মানসিক ও সামাজিক ক্ষতি হতে পারে। আইসের মাধ্যমে এই শিশুদের প্রথমে আশ্রয়কেন্দ্রে রাখা হলেও নতুন নিয়মে কঠোর প্রক্রিয়ার ফলে তাদের পরিবারের কাছে মুক্তি পাওয়ার সময়সীমা অনেক বেড়ে গেছে। অভিবাসন অধিকার কর্মীরা বলছেন, এই পদক্ষেপ মূলত কিশোরদের মার্কিন সুরক্ষা পাওয়ার অধিকার সীমিত করার কৌশল। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের অনাথ অভিবাসী শিশুদের স্বদেশে স্বেচ্ছায় ফেরার জন্য এককালীন $2500 দেওয়ার প্রস্তাব দিয়েছে। 14 বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য এই পুনর্বাসন সহায়তা ভাতা প্রদান করা হবে। তবে অর্থ শুধুমাত্র অভিবাসন বিচারকের অনুমোদনের পর এবং তারা নিজ দেশে পৌঁছালে দেয়া হবে। মানবাধিকার কর্মীরা এই পদক্ষেপকে নিষ্ঠুর কৌশল আখ্যা দিয়েছেন, কারণ এটি সহিংসতা বা মানব পাচার থেকে পালানো শিশুদের সুরক্ষা ঝুঁকিতে ফেলে। স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত ফেডারেল হেফাজতে ছিল 2100-এর বেশি অনাথ শিশু। 2019 সাল থেকে 6 লাখের বেশি অনাথ নাবালক যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত অতিক্রম করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল প্রথম ধাপে গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। তিনি বলেন, হামাসও নিশ্চিত করলে যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। হোয়াইট হাউসের প্রকাশিত মানচিত্র অনুযায়ী প্রথম ধাপে সেনা প্রত্যাহারের পরও গাজার প্রায় 55% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন, শিগগিরই গাজায় আটক জিম্মিদের মুক্তি দেয়া সম্ভব হবে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে টানা ভারী বর্ষণে দার্জিলিং জেলায় ভয়াবহ ভূমিধস হয়েছে। এতে অন্তত 14 জন নিহত হয়েছেন, আহত ও নিখোঁজ রয়েছেন অনেকেই। ভারী বর্ষণের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং দার্জিলিংয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও টয় ট্রেন সার্ভিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ধার কাজ চলছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং আবহাওয়া ও সড়ক পরিস্থিতির হালনাগাদ তথ্য নজরে রাখতে বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের H-1B ভিসায় $1 লাখ ফি আরোপের প্রচেষ্টাকে চ্যালেঞ্জ করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়ন, বিশ্ববিদ্যালয় প্রফেসরদের সংগঠন এবং অন্যান্য গ্রুপের পক্ষ থেকে করা হয়েছে। বাদীরা বলেছেন, ট্রাম্পের পদক্ষেপ আইন অনুসারে ভিসা প্রোগ্রামকে অগ্রাহ্য করার ক্ষমতা দেয় না। প্রযুক্তি কোম্পানি ও বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এই ভিসার উপর ব্যাপকভাবে নির্ভর করে। ট্রাম্পের নতুন আদেশে নতুন ভিসাধারীদের জন্য এককালীন $1 লাখ ফি নির্ধারণ করা হয়েছে, যদিও বর্তমান ভিসাধারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। বাংলাদেশ ভারতের চলমান রাজনৈতিক অস্থিরতা ভারতের বেনারসি শাড়ি শিল্পে বড় ধরনের প্রভাব ফেলেছে। উত্তরপ্রদেশের বারাণসী অঞ্চলের ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি প্রায় অর্ধেকে নেমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন তারা। বাংলাদেশে উৎসব এবং বিবাহের সময় শাড়ির চাহিদা বেশি, কিন্তু বর্তমানে ব্যবসা 50%-এরও বেশি কমে গেছে। গত বছর আগস্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দুই দেশের সম্পর্ক তীব্রভাবে খারাপ হয়ে গেছে। বাংলাদেশ সীমিত করেছে ভারতীয় পণ্যের আমদানি। পাল্টা প্রতিক্রিয়ায় ভারতও স্থলপথে বাংলাদেশের প্রস্তুত পোশাক ও খাদ্যপণ্য আমদানি বন্ধ করেছে। ফলে বেনারসি শাড়ি রপ্তানি করতে হলে এখন সমুদ্রপথ ব্যবহার করতে হচ্ছে, যা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। অন্যদিকে পশ্চিমবঙ্গের শান্তিপুর ও নদিয়া জেলার কটন শাড়ি ব্যবসায়ীরা এই পরিস্থিতি থেকে
লাভবান হচ্ছেন। ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশি শাড়ি আমাদের বাজারের 30% দখল করেছিল, এবার অর্ডার বাড়ছে। দুর্গাপূজার আগে বিক্রি গত বছরের তুলনায় 25% বেড়েছে। দেশের হস্তচালিত শাড়ি শিল্প বর্তমানে প্রায় 80,000 কোটি রুপি মূল্যের, যা কৃষির পর দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থানের ক্ষেত্র। বাংলাদেশ ভারতের রাজনৈতিক অস্থিরতা শিল্পে চাপ সৃষ্টি করলেও পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনার দ্বারও খুলে দিয়েছে। দর্শক, এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে মামুনস টিউটোরিয়ালের প্যারেন্টস টিচার কনফারেন্স। সীতাকুণ্ডে 2 গ্রুপের গোলাগুলি, নিহত 1, গুলিবিদ্ধ অন্তত 25। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে শিগগিরই। আগামী নির্বাচনে বিএনপির কাছে শতাধিক আসন চায় মিত্ররা। 200 শিক্ষককে গোল্ডেন ভিসা নিয়ে সুখবর দিল আমিরাত। এবং ফ্লোটিলা আটকে ইউরোপ জুড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ। দর্শক, আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্ক সিটির স্পেশালাইজড হাই স্কুল ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের প্রস্তুতি ও অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে মামুনস টিউটোরিয়ালের উদ্যোগে এক প্যারেন্টস টিচার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত 4 অক্টোবর জ্যাকসন হাইটস শাখায় এই কনফারেন্সে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আলোচনায় শিক্ষকরা পরীক্ষার কাঠামো, প্রস্তুতির সর্বশেষ কৌশল, সময় ব্যবস্থাপনা ও মানসিক প্রস্তুতির গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তারা বলেন, প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য নিয়মিত অনুশীলন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শিক্ষক অভিভাবক সমন্বিত সহায়তা অত্যন্ত প্রয়োজন। অভিভাবকরা শিক্ষার্থীদের অগ্রগতির বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করেন এবং শিক্ষা কার্যক্রম আরও উন্নত করার বিভিন্ন দিক তুলে ধরেন। কনফারেন্সে বিশেষ করে শিক্ষার্থীদের ব্যক্তিগত দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার উপায় নিয়ে কার্যকর আলোচনা হয়। মামুনস টিউটোরিয়ালের কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের একাডেমিক উন্নতির পাশাপাশি তাদের মানসিক ও সামাজিক বিকাশেও প্রতিষ্ঠানটি সমান গুরুত্ব দেয়। তারা ভবিষ্যতে এ ধরনের প্যারেন্টস টিচার কনফারেন্স নিয়মিত আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন, যাতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের মধ্যে সমন্বিত সম্পর্ক আরও দৃঢ় হয়। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন বাহিনী এবং রোকন গফুর বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 25 জন। গতকাল সলিমপুর ইউনিয়নের আলীনগর এলাকায় এই ঘটনা ঘটে। আজ সকালে ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ এবং ক্যামেরা পার্সন মোহাম্মদ পারভেজ। স্থানীয় সূত্রে জানা গেছে, রোকন মেম্বার ও গোলাম গফুরের নেতৃত্বে প্রায় শতাধিক অস্ত্রধারী বাহিনী আলীনগর এলাকা দখল করতে গেলে ইয়াসিন বাহিনী তাদের প্রতিরোধ করতে এগিয়ে আসে। দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে রোকন বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন, তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া উভয় গ্রুপের 13 জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যায়। এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজন ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে তদন্ত শিগগিরই শুরু হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আগেই রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন অভিযোগ জমা দিয়েছে। আমরা সেটির ভিত্তিতেই তদন্তের প্রাথমিক কাজ শুরু করছি। তাজুল ইসলাম আরও বলেন, এই মুহূর্তে বলা যায় দল হিসেবে আওয়ামী লীগকে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রস্তুতিমূলক যাচাই বাছাই চলছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে। তদন্ত পুরোপুরি শুরু হলে আমরা বলতে পারব মামলার অগ্রগতি কোন পর্যায়ে রয়েছে। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে নতুন এক অধ্যায় যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রস্তুতি চলছে পুরোদমে। প্রার্থী যাচাই বাছাইয়ের পাশাপাশি দলটি এখন মিত্র দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগির আলোচনায় ব্যস্ত। সূত্র জানায়, বিএনপির মিত্ররা সব মিলিয়ে শতাধিক আসন চাইছে। বিএনপির একাধিক নীতি নির্ধারকের সঙ্গে কথা বলে জানা গেছে, যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক জোটগুলো আসন্ন নির্বাচনে বিএনপির সঙ্গে থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। ইতোমধ্যে বেশ কয়েকটি দল সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে, আরও কয়েকটি দল তালিকা দিতে প্রস্তুতি নিচ্ছে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি 15টি আসন চায়, গণফোরামও প্রায় সমসংখ্যক আসন চাইছে। গণতন্ত্র মঞ্চ অর্ধশতাধিক আসনের দাবি তুলেছে। অন্যদিকে 12 দলীয় জোট চেয়েছে 20টি ও জাতীয়তাবাদী সমমনা জোট 9টি আসন চায়। প্রাপ্ত তালিকা অনুযায়ী নড়াইল 2 থেকে প্রার্থী হতে চান এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, কিশোরগঞ্জ 2 থেকে মহাসচিব মোস্তাফিজুর রহমান, বগুড়া 1 থেকে জাকপার খন্দকার লুৎফর, চট্টগ্রাম 1 থেকে গণদলের এটিএম গোলাম মোল্লা, ঢাকা 17 থেকে মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান সহ আরও কয়েকজন নেতা মনোনয়ন চেয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আসন ভাগাভাগির বিষয়টি এখনও চূড়ান্ত নয়, আলোচনা চলছে। দলীয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে কিছু প্রার্থীকে অনানুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেয়া হবে। মাঠ পর্যায়ে তাদের কর্মতৎপরতা মূল্যায়ন করে পরে দলের পার্লামেন্টারি বোর্ড প্রার্থিতা চূড়ান্ত করবে। দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম 200 এর বেশি শিক্ষক ও শিক্ষাবিদকে গোল্ডেন ভিসা প্রদান করার নির্দেশ দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন প্রাথমিক শিশু শিক্ষা কেন্দ্র, বিভিন্ন বিদ্যালয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শেখ হামদান বলেন, শিক্ষক ও শিক্ষাবিদরাই ভবিষ্যতের পথ আলোকিত করেন। তারা আমাদের সন্তানদের অনুপ্রেরণা দেন, দিক নির্দেশনা দেন এবং তাদের আত্মবিশ্বাস ও দক্ষতা গড়ে তোলেন, যা জীবনে সফল হতে সাহায্য করে। তিনি আরও বলেন, শিক্ষক ও শিক্ষাবিদদের প্রভাব শ্রেণীকক্ষের গণ্ডি পেরিয়ে সমাজে গভীর ছাপ ফেলে। তাদের অবদানই দুবাইয়ের বৈশ্বিক মর্যাদা আরও সুদৃঢ় করছে। বার্সেলোনা ও অন্যান্য ইউরোপীয় শহরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি বাহিনী গাজা ত্রাণবাহী জাহাজ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করার পর বিক্ষোভকারীরা সড়ক অবরোধ, দোকানপাট ভাঙচুর ও বিশ্ববিদ্যালয় দখল করেছে। সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গও আটক হয়েছেন। ইতালিতে ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা স্মরণসভা ও সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন। ডাবলিন, প্যারিস, বার্লিন, জেনেভা ও ইস্তাম্বুলে হাজারো মানুষ রাস্তায় নেমে ইসরায়েলের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। দর্শক, এ ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।